আমার স্বামী বিদেশ থাকত। আর আমার এই একাকিত্ব সময়ে আমার ভাগ্নে আমার বিশেষ সহায়ক হিসেব দায়িত্ব পালন করত। মানে আমি যখন একা একা থাকতাম, তখন আমি আমার অল্প বয়সী ভাগ্নাকে নিয়ে দুইজনে মোবাইলে গেমস হতো, গল্প হতো। আর তাতে আমার খুব ভালোই লাগত। যাই হোক বন্ধুরা, একদিন আকাশে প্রচুর বৃষ্টির হচ্ছিল। আর বাসায় কেউ ছিল না। দুজনে একসাথে মোবাইলে গেমস আর গল্পে জমে উঠলাম। যখন আমরা দুজনে মোবাইলে গেমসে ভালো করে মনোযোগ দিলাম, তখন আমার ভাগ্না আমাকে বলল, মামি আজকে তো বাসায় কেউ নেই, চলো না আমরা দুজনে আজকে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার নাম কেয়া বাসন্তী। আমার কলকাতার একটি পুরনো বনেদি পরিবারে বিয়ে হয়েছে। আমার স্বামী শুভদীপ অনেক ভালো মানুষ, তবে ভাগ্যক্রমে তিনি বিদেশে কর্মরত। বছরের পর বছর পর দেশে ফিরে আসেন কয়েকদিনের জন্য। একসময়ের সুখী দাম্পত্য জীবনটা এখন নিঃসঙ্গতা আর অভাববোধে ভরে উঠেছে। সকাল থেকে রাত অবধি একা একা ঘরে বসে থাকা, দেওয়ালের ঘড়ির টিকটিক শুনতে শুনতে একটা সময় মনে হতে থাকে, আমি কি শুধু একজন স্ত্রীর পরিচয়ে বেঁচে আছি, নাকি একটা ছায়া হয়ে গেছি। আত্মীয় স্বজন প্রতিবেশীরা অনেকেই আসে যায়, কিন্তু নিজের মতো করে মনের কথা বলার মতো কেউ থাকে না। এই একাকিত্বের মধ্যেই হঠাৎ একদিন আমাদের বাড়িতে আসে আমার ভাইয়ের ছেলে নির্মল বসু। ও কলেজ ছুটি কাটাতে এসেছে কলকাতায়। তার প্রাণবন্ত হাসি, চঞ্চল চোখ আর আন্তরিক ব্যবহার কিছুটা হলেও আমার ভেতরের গুমোট ভাবটা হালকা করে। নির্মল ছোটবেলা থেকেই আমার খুব প্রিয় ছিল, কিন্তু এখন ওকে দেখলে মনে হয় ছেলেটা অনেক পরিণত হয়েছে, অনেক বেশি যত্নশীল। প্রথম কয়েকদিনেই বুঝলাম, ওর সাথে কথা বললে আমি হাসি, আমি প্রাণ ফিরে পাই। তবে তখনও বুঝিনি এই সম্পর্কটা আমাকে এমন এক মোড়ে নিয়ে যাবে, যা আমার জীবনের সবকিছুকে নতুন করে ভাবতে বাধ্য করবে। নির্মল পুরো বাড়িতে প্রাণ ফিরিয়ে দিল। সকালে চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে সে যখন হাসি মুখে মামি ঘুম ভাঙেনি বলে ডাকে, তখন মনে হয় বহুদিন পরে কেউ আমার খোঁজ নিচ্ছে। নির্মল খুব ভদ্র, দায়িত্ববান এবং আশ্চর্য রকম সহানুভূতিশীল একজন তরুণ। আমি লক্ষ্য করলাম সে আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনে, মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসে যেন বহুদিন ধরে আমায় বুঝে ফেলেছে। একদিন রান্নাঘরে আমি চা বানাচ্ছিলাম, হঠাৎ সে এসে বলল, তুমি একা থাকো কিভাবে মামি? আমি থাকলে তো কখনো একা লাগতো না। তার কণ্ঠে এমন এক মায়া ছিল যা বহুদিন শুনিনি। দিন যত যাচ্ছে, নির্মলের উপস্থিতি যেন আমার নিঃসঙ্গ জীবনে নতুন রং এনে দিচ্ছে। আমরা দুপুরবেলা একসাথে খাই, সন্ধ্যায় ছাদে হাঁটতে যাই, এমনকি রাতে বই পড়ার সময়ও ও নিকট বসে গল্প করে। ওর সাথে কাটানো সময়গুলো আমার মনে একটা অদ্ভুত উষ্ণতা তৈরি করে। আমি বুঝতে পারি ও শুধু আমার ভাগ্নে নয়, ওর উপস্থিতি আমার মনের গভীরে একটা আলাদা জায়গা করে নিচ্ছে। কিন্তু সেই অনুভবের কথা আমি নিজেও স্পষ্ট করে বুঝে উঠতে পারছিলাম না, এটা কি নিঃসঙ্গতার প্রতিফলন, নাকি সত্যিই কিছু একটা তৈরি হচ্ছে আমাদের মধ্যে। এক সন্ধ্যায় ছাদে বসে নির্মল হঠাৎ বলল, মামি জানো তো, তুমি আমার জীবনের সবচেয়ে আপন একজন মানুষ। ওর কথাটা শুনে আমি একটু থমকে গেলাম। এমন আন্তরিক স্বীকারোক্তি আমি খুব কম শুনেছি জীবনে। আমি জবাবে হেসে বললাম, তুই তো আমার ছেলের মতো। কিন্তু মনের কোথাও যেন ওর কথাটা অন্যরকম রং ছড়াল। নির্মল আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, ছেলের মতো, কিন্তু আমার অনুভূতিটা তার চেয়েও বেশি। আমি সেই মুহূর্তে কিছু বললাম না, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত আলোড়ন শুরু হলো। সেই রাতে আমি ঘুমোতে পারলাম না। নির্মলের মুখ, তার চোখের ভাষা, তার কথাগুলো মনে পড়ে বারবার। আমি নিজেকে বোঝাতে চাইলাম এটা শুধু একটা মানসিক প্রশান্তি, ক্ষণিকের আবেগ, কিন্তু মনে মনে জানতাম এটা তার চেয়েও বেশি কিছু। ওর প্রতি যে ভাবনাটা অনুভব করছি সেটা অস্বীকার করা সম্ভব নয়। আমি জানি সমাজ এটাকে কিভাবে দেখবে, কিন্তু হৃদয়ের মধ্যে যখন কেউ সত্যি করে করা নাড়ে, তখন অনেক হিসাব ভুল হয়ে যায়। নির্মলও যেন ধীরে ধীরে সে ভুলের মধ্যেই আমার সত্য খুঁজে নিচ্ছে। পরের দিন আমি নিজেকে একটু আড়াল করে রাখার চেষ্টা করলাম। নির্মলের প্রতি নিজের মানসিক অবস্থা আমাকে অপরাধবোধে ভরিয়ে তুলছিল। আমি ভেবেছিলাম যদি একটু দূরত্ব রাখা যায় তাহলে এই অদ্ভুত ভাবনাটা মুছে যাবে। কিন্তু নির্মল সেটা বুঝে ফেলে। সে সরাসরি এসে বলল, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন মামি? আমি কি কিছু ভুল করেছি?
আমি হেসে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু ওর দৃষ্টিতে যে কষ্ট ছিল সেটা আমাকে শান্ত করে দিল। আমি শুধু বললাম, না রে, কিছু হয়নি, মনটা একটু খারাপ ছিল। ও আমার পাশে এসে চুপচাপ বসে রইল, কোনো প্রশ্ন না করে। সেই নীরবতাও এক ধরনের সংলাপ ছিল। তার চোখে ছিল বোঝার চেষ্টা, আর আমার চোখে ছিল লুকানো ভিন্ন মনোভাব। আমরা একে অপরের পাশে ছিলাম, কিন্তু কিছু বলছিলাম না। রাতে যখন নির্মল তার ঘরে চলে গেল, আমি বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল সবকিছু বদলে যাচ্ছে, আমার ভেতরের নিঃসঙ্গ নারীটি যেন একটু সাহসী হয়ে উঠছে, আর নির্মলও প্রতিনিয়ত আমাকে বোঝানোর চেষ্টা করছে ওর অনুভব নিছক আবেগ নয়, বরং এক ধরনের নির্ভরতা, যেটা আমি বহুদিন ধরে খুঁজে চলেছি। পরদিন সকালে নির্মল এক কাপ চা নিয়ে আমার কাছে এলা। ওর চোখে ছিল এক ধরনের স্নিগ্ধতা, যেন আমার মন বুঝে কিছু না বলেই শান্তি দেওয়ার চেষ্টা করছে। ও বলল, তুমি যদি হাসি খুশি না থাকো, তাহলে এ ঘর তোমার জন্য নয় মামি। তুমি তো অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা পাওয়ার যোগ্য। আমি চুপ করে তখন চা খাচ্ছিলাম, কিন্তু ওর কথাগুলো যেন মনের ভেতরটা নড়ে দিল। দীর্ঘদিন ধরে এমন করে কেউ আমার মনের অব্যক্ত দুঃখটা অনুভব করেনি। নির্মলের কথাগুলো আমার কঠিন দেয়ালগুলোকে আলতো করে ভেঙে দিচ্ছিল। সেদিন সন্ধ্যায় আমরা একসাথে বসে পুরনো অ্যালবাম দেখছিলাম। হঠাৎ একটা ছবিতে আমি হেসে উঠলাম, নির্মলও হেসে বলল, এই হাসিটা খুব মিস করি আমি। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুই তো সবসময় কাছেই ছিলি না রে। নির্মল ধীরে ধীরে বলল, এখন থেকে থাকব, যদি তুমিও চাও। আমাদের কথোপকথন তখনও একেবারে সীমার মধ্যে ছিল, কিন্তু তার প্রতিটি শব্দ ছিল গভীর অনুভবের ছায়া। সেই রাতে বুঝলাম, সম্পর্কটা এখন আর শুধু মামিভাগ্নের গণ্ডিতে নেই, এটা ধীরে ধীরে ভিন্ন রকম রং পাল্টাচ্ছে, যেখানে মনের প্রশান্তিটাই প্রধান, আর সমাজের নিয়ম তখন কিছুটা ক্ষীণ হয়ে পড়ে। নির্মলের সঙ্গে সময় কাটাতে কাটাতে আমি এক ধরনের মানসিক প্রশান্তি খুঁজে পেয়েছিলাম। ও আমার প্রতিদিনের ছোট ছোট কথাগুলো মন দিয়ে শুনত, আমার পছন্দ অপছন্দ বুঝে আমাকে সহায়তা করত। একদিন দুপুরে ঘরে হালকা আলো আর নীরবতা যখন চারপাশে, তখন ও আমার নিকট এসে আমাকে সান্ত্বনা দিতে শুরু করল। কোনো দ্বিধা ছিল না, কোনো অবাঞ্ছিত সান্ত্বনা নয়, ছিল একটুকরো শান্ত নির্ভরতা। আমি অন্য কিছু মনে করিনি, বরং একটা গভীর প্রশ্রয়ে তাকিয়েছিলাম ওর দিকে। নির্মল বলল, তুমি জানো, আমার সবচেয়ে নিরাপদ জায়গাটা তোমাতেই। এমন কথা শুনে মনটা যেন ভারহীন হয়ে গেল। আমি জানি সমাজ এই সম্পর্ককে সহজভাবে নেবে না, কিন্তু কিছু সম্পর্ক গড়ে ওঠে মনের ভেতরের শূন্যতা পূরণ করার জন্য, যেখানে ভালোবাসার রংটা হয় নিঃশব্দ অথচ গভীর। নির্মল আর আমার মধ্যে কোনো ঘোষণা নেই, কোনো প্রতিশ্রুতির মোড়কও নেই, কিন্তু একে অপরের দিকে থাকালেই বোঝা যায় আমরা একে অপরের অনুভবকে সম্মান করি। আমি এখন আর নিজেকে দোষী মনে করি না, কারণ এই সম্পর্কটা কাউকে কষ্ট দিয়ে গড়ে উঠছে না, বরং দুটো একাকী হৃদয়ের একসাথে বাঁচার নিঃশব্দ চেষ্টা এটা। নির্মলের সঙ্গে এখন আর আলাদা করে কিছু বলার প্রয়োজন হয় না। আমরা একে অপরের দিকে থাকালেই সব কথা বলা হয়ে যায়। সেদিন সকালে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, পাখিদের ডাকে মনটা ভরে উঠেছিল। নির্মল এসে চুপচাপ আমার নিকট দাঁড়ালো আর বলল, তুমি জানো, আমি স্বপ্নে প্রায়ই দেখি আমরা একসাথে হাঁটছি, অনেক দূর পর্যন্ত, কোনো গন্তব্য ছাড়াই। আমি ওর দিকে তাকিয়ে একটুকরো হাসি দিলাম, সেই হাসি যেটা শুধু ওর জন্যই রেখে দিই। আমি জবাবে কিছু বলিনি, শুধু কিছু অনুভবে বোঝানোর চেষ্টা করছি। ওই মুহূর্তে কিছুই অনৈতিক ছিল না, ছিল একটুকরো অনুভব, যা দীর্ঘদিন ধরে জমে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাদের সম্পর্কের নাম নেই, কিন্তু প্রতিটি সময়, প্রতিটি নিঃশ্বাস আমাদেরকে আরও অনেক কিছুই ভাবায়। আমি জানি এই পথ সহজ না, তবু নির্মলকে দেখে বিশ্বাস জন্মায়, এই সম্পর্ক যতই অসম্ভব হোক না কেন, এটা একতরফা নয়। আমরা দুজনেই সমানভাবে দুজনকে সম্মান করি। একটা বন্ধনে যার সূচনা হয়েছে নিঃশব্দে, কিন্তু প্রভাব পড়ছে গভীরভাবে। সেই সন্ধ্যায় আমি জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। মনটা কেমন যেন অস্থির লাগছিল, কারণ নির্মলের প্রতি আমার অনুভব দিনে দিনে গভীর হচ্ছিল। আমি জানি সমাজ এই সম্পর্ক মেনে নেবে না, একজন মামি আর ভাগ্নের মধ্যকার চিন্তাটা হয়তো তাদের চোখে ভুল হবে। কিন্তু আমি তো জানি এই সম্পর্কটা কেমন করে ধীরে ধীরে গড়ে উঠেছে, ভালোবাসা আর সম্মানের খোঁজ ছাড়া কোনো চাহিদা নেই এতে। ঠিক তখনই নির্মল আমার নিকট এসে দাঁড়াল। কোনো কথা না বলে সে একটা বই এগিয়ে দিল, যার ভেতরের পৃষ্ঠায় একটা চিরকুট ছিল, তুমি যদি চাও, আমি সারা জীবন তোমার সহায়ক হিসেবে থাকব, কোনো নাম ছাড়াই। আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। তখন নির্মল বলল, তুমি কিছু বলো না মামি, আমি বুঝি সব।
আমি শুধু তোমার সহায়ক হয়ে থাকতে চাই, তোমার দুঃখগুলো ভাগ করে নিতে চাই। আমি ধীরে ধীরে বললাম, ভাগ্নেমামির সম্পর্কটা সমাজের চোখে যেভাবে দেখা হয় তেমন করে আমাদের মধ্যে কিছুই নেই। এটা এক ধরনের আশ্রয় যেখানে আমি নিজেকে খুঁজে পাই। আমাদের চোখে তখন কোনো অপরাধবোধ ছিল না, বরং ছিল এক নিঃশব্দ সম্মতি, যে ভালোবাসা শব্দে প্রকাশ করা যায় না, তা ছায়ার মতো আমাদের ঘিরে আছে, ধীরে ধীরে আলো হয়ে উঠছে। সেই রাতে ঘুম আসছিল না। জানালার বাইরে চাঁদের আলোয় ভেসে যাওয়া মেঘের দিকে তাকিয়ে আমার ভেতরে এক অদ্ভুত টানাপোড়েন চলছিল। নির্মলের প্রতি অনুভবটা এখন আর শুধু আবেগ নয়, এটা জীবনের একটা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ওর নির্ভরতা, ওর নিকট থাকার প্রতিশ্রুতি, সবকিছুই আমাকে সাহস দিচ্ছিল। কিন্তু একই সঙ্গে নিজের স্বামীর কথা মনে পড়ছিল, যে বিদেশে থাকলেও এখনও আমার নামের সঙ্গে যুক্ত। আমি কি নিজেকে ঠকাচ্ছি? নাকি ভালোবাসা মানেই সব সময় সমাজের চোখে চলা নয়? পরদিন সকালে আমি নির্মলকে নিয়ে ছাদে উঠলাম। ওর চোখে কিছুটা চিন্তা, কিছুটা আশা। আমি বললাম, নির্মল, আমাদের এই সম্পর্কের একটা রূপ দরকার। হয়তো সমাজ মেনে নেবে না, তবুও আমাদের নিজেদের কাছে স্বচ্ছ থাকা জরুরি। নির্মল খুব শান্তভাবে বলল, আমি সব মেনে নিতে রাজি, যদি তুমি আমাকে সাপোর্ট করো। তার চোখে ছিল না কোনো ভিন্নতা, ছিল কেবল আন্তরিকতা। সেদিন আমাদের মধ্যে একটা মৌন চুক্তি হয়ে গেল, ভালোবাসা শুধু অনুভবেই নয়, দায়িত্বেও প্রকাশ পাবে। সময়ের সঙ্গে সঙ্গে নির্মল আর আমার সম্পর্কের গভীরতা বেড়েই চল। আমরা এখন শুধুই শব্দ দিয়ে নয়, চোখের ভাষায় বোঝাপড়া করতাম। কিন্তু সমাজের ছায়া আমাদের উপর ক্রমশ বাড়ছিল। গলায় বন্ধনের ভার, মনেও দ্বিধার কুয়াশা, সবকিছু মিলিয়ে আমাদের প্রতিদিনের জীবনটা একটা ব্যতিক্রমধর্মী নাটকের মতো হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম, আমাদের এই সম্পর্ক শুধুই হৃদয়ের নয়, একসাথে এক অন্য পথের সন্ধান, যেখানে আমরা নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছিলাম। একদিন বিকেলে নির্মল আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার সহায়ক হিসেবে আছি। আমরা এই সম্পর্ক যত নীরব রাখি না কেন, আমার জন্য তা সবসময় সত্য। আমি ওর কথা শুনে কেঁপে উঠলাম, কারণ এই সত্যের মুখোমুখি হতে আমার এখন সাহস দরকার। সে সময় আমি বুঝলাম, ভালোবাসা শুধু অনুভব নয়, একে রক্ষা করাটাও জরুরি। তাই আমরা ঠিক করলাম, যতই কঠিন হোক না কেন, নিজেদের জীবনের দায়িত্ব নিতে হবে। কেউ যদি সত্যিকার ভালোবাসে, সে পথ খুঁজে নেবে, বাধা পেরিয়ে। আমাদের সম্পর্ক যতই শান্ত থাকুক, হৃদয়ের রংটা সাদাকালো নয়। নির্মল আর আমি একে অপরের সহায়ক হিসেবে ধীরে ধীরে নিজেদের নতুন জীবনের স্বপ্ন আঁকতে শুরু করলাম। সেই স্বপ্নে ছিল শান্তি, সম্মান আর বোঝাপড়ার জায়গা, যে জায়গায় আমরা দুজনেই নিজেদের মতো করে বাঁচতে পারব। কিন্তু জানতাম, বাস্তবতা এত সহজ নয়। সংসারের বাইরে কিছু বাধা আমাদের পথরোধ করতে পারে, আর সেই বাধাগুলোকে পেরোতেই হবে একসাথে। একদিন নির্মল আমাকে বলল, আমাদের যে সম্পর্কটা, সেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে পথে চলব, একসাথে চলব। তার কথায় একরাশ শক্তি পেলাম আমি। সেই দিনের সূর্যাস্তের আলো যেন নতুন শুরুতে আমার পথ দেখালো। আমার মনে হলো, হয়তো এই সম্পর্কটা সমাজের চোখে ভুল হলেও আমাদের জীবনের সত্যিকারের ভালোবাসার গল্প। একসাথে আমরা নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত। এক পর্যায়ে সমাজের বাধায় আমরা দুজনেই বেশ কষ্টে ছিলাম। কেউ কেউ গুঞ্জন তুলছিল, কেউ বা সরাসরি অস্বীকার করছিল আমাদের সম্পর্ককে। কিন্তু নির্মল ও আমি জানতাম, যে কোনো সম্পর্কের ভিত মজবুত করতে হলে সাহস দরকার, ধৈর্য দরকার। আমাদের ভালোবাসার পথে বাধা যতই আসুক না কেন, আমরা একে অপরকে হারাতে চাইনি। আর এই অনুভূতি আমাদের কাছে ছিল জীবনের সবচেয়ে বড় শক্তি। আমরা ঠিক করলাম, সবকিছু নীরব থাকলেও একে অপরের প্রতি আমরা দায়বদ্ধ থাকব, আর কখনো সত্যকে আড়াল করব না। একদিন নির্মল বলল, আমাদের এই সম্পর্ক অন্যদের মতো সাধারণ নাও হতে পারে, কিন্তু এই সম্পর্কটাকে আমি সত্যি করে রাখতে চাই। আমি ওর কথা শুনে নিজেকে আরও মনে করলাম। জীবনে কখনো কখনো ঠিক এমন কঠিন মুহূর্তগুলোই ভালোবাসাকে পরিপূর্ণ করে তোলে। সমাজের যে কোনো বাধা কাটিয়ে আমরা যেন আমাদের পথ খুঁজে নিতে পারি, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। একসাথে পরিকল্পনা করলে আমরা সব পারব, এই বিশ্বাস আমাদের জীবনের প্রধান চালিকা শক্তি হয়ে উঠল। একদিন নির্মল আমার কাছে এসে বলল, কেয়া, এই যাত্রাটা সহজ নয়, কিন্তু আমাদের বিশ্বাসই আমাদের শক্তি। আমরা একে অপরকে সবসময় সাপোর্ট করব, যাই হোক না কেন। ওর কথা আমার মনে একটি নতুন আশা জাগিয়ে দিল। আমরা সিদ্ধান্ত নিলাম, আমাদের সম্পর্ক যতই শান্ত এবং নীরব হোক, আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সম্মান অটুট রাখতে হবে। কারণ সেই বিশ্বাসই আমাদের পথ দেখাবে, শত বাধার মধ্যেও একে অপরকে ধরে রাখবে।
আমরা বুঝতে পারছিলাম আমাদের সম্পর্ক শুধু নিজেদের জন্য নয়, আমাদের ভবিষ্যতের জন্য। তাই ছোট ছোট ভুল বোঝাবুঝির জন্য আমরা একে অপরকে দায়ী করব না, বরং সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করব। এই সেতুটি আমাদের মনে আরও সাহস জোগাল, যেটা সমাজের বিচারের বাইরে, একেবারে মনের গভীরে গড়া। এই বিশ্বাসের মধ্য দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে শুরু করলাম। সম্পর্কের এই জোরালো বিশ্বাসের মাঝে আমাদের জীবনে কিছু শান্ত মুহূর্ত আসে। নির্মল ও আমি একসাথে বসে ভবিষ্যৎ নিয়ে কথা বলতাম, ছোট ছোট স্বপ্ন আঁকতাম। কলকাতার ব্যস্ততা থেকে একটু দূরে, যেন এক অন্য জগতের মতো শান্ত। মুহূর্তগুলো আমাদের জন্য ছিল সবচেয়ে বড় সান্ত্বনা। ওর হাসি, ওর কথা সবই আমাকে শক্তি দিত, যেন বেদনা আর দ্বিধা অনেক দূরে চলে গেছে। আমরা জানতাম সামনে অনেক কিছুই হবে, কিন্তু এই মুহূর্তগুলো আমাদের হৃদয় জুড়ে ভালোবাসার আলো জ্বালিয়ে রাখে। তবে এই শান্তি অনেক দিন স্থায়ী হল না। সমাজের গুঞ্জন আর নানা কথা ক্রমশ বেড়েই চল। আমার স্বামীর বিদেশে থাকা সত্ত্বেও আমাদের সম্পর্কে সন্দেহ শুরু হলো বাড়ির সবাই এবং প্রতিবেশীদের মধ্যে। নির্মলও এইসব বিষয় নিয়ে চিন্তিত হয়ে উঠল। আমরা বুঝতে পারলাম আমাদের সম্পর্কের সত্যিকারের পরীক্ষার সময় আসছে, যেখানে শুধু ভালোবাসা নয়, সাহস আর দ্বিধা দরকার। কিন্তু আমরা একসাথে থাকলে যে কোনো সমস্যায় পেরোতে পারব, এটাই ছিল আমাদের অটল বিশ্বাস। সমাজের নিন্দনীয়তা আমাদের উপর ক্রমশ বাড়ছিল। আমার স্বামীর দূরে থাকার কারণে গুঞ্জন আরও জোরালো হলো, আর এই গুঞ্জন আমাদের সম্পর্কের উপর প্রভাব ফেলতে লাগল। অনেকদিন যাবৎ অনেক মানসিক চাপ ও সন্দেহ আমাদের মনকে ক্লেশ করাচ্ছিল, কিন্তু নির্মল আর আমি একে অপরের পাশে থেকে থাকার চেষ্টা করলাম। আমরা বুঝলাম ভালোবাসার পথে বাধা আসবেই, আর এই বাধা পেরোনোর জন্য আমাদের শক্তি একে অপরের থেকে নিতে হবে। একদিন পরিবারের কিছু সদস্য সরাসরি আমাদের কাছে এসে কথা বলল, তাদের শঙ্কা প্রকাশ করল। তাদের কথায় আঘাত পেলেও আমরা ধৈর্য হারাইনি। নির্মল বলল, আমাদের সম্পর্কই আমাদের পরিচয়, আর সেটাই সত্য। এই কথাগুলো আমার মনে একরাশ সাহস জোগাল। আমি ঠিক করলাম, যাই হোক, সত্যি ভালোবাসার পথ সহজ হয় না, কিন্তু আমরা একসাথে মোকাবেলা করলেই সব পারব। এই বিশ্বাস নিয়েই আমরা ভালোবাসার স্বপ্ন বুনতে শুরু করলাম। অনেক নাটকীয়তার মধ্যে অবশেষে সকল বাধা পেরিয়ে আমরা দুজন সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমাদের বিয়েটা হয়েছিল দক্ষ কোনো উকিলের মাধ্যমে। যখন আমাদের সম্পর্ককে ধীরে ধীরে সবাই মেনে নিতে শুরু করল, তখন অনুভব করলাম আমরা সত্যিই জিতেছি। নির্মল আর আমি একসাথে বসে ভাবলাম, কত অন্ধকার রাত পাড়ি দিয়েই আজ আমরা নতুন এক সূর্যোদয়ের মুখোমুখি। সমাজের চোখের বাইরেও আমাদের ভালোবাসা ছিল সত্য, ছিল শক্ত, ছিল নির্ভরশীল। এবার আমাদের জন্য শুধুই নতুন জীবনের সূচনা, নতুন জীবনের পথচলা। সেই পথটি হয়তো সহজ নয়, কিন্তু আমরা জানি একসঙ্গে একে অপরের সহায়ক হিসেবে থাকলে সব বাধাই পার করা সম্ভব। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, প্রেম ভালোবাসা কখন যে কার জীবনে কার সাথে কিভাবে হয়ে যায় তা কেউ বলতে পারবে না। সততা, ধৈর্য, বিশ্বাস আর সম্মান, একজনের প্রতি আরেকজনের মনের আন্তরিকতা থাকলে যে কোনো বয়সেই মানুষ ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে পারে, যেমনটি হয়েছিল আমার জীবন কাহিনীতে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।